আর প্রেমা লাভ ম্যারেজ করেছিল। ওদের বিয়ের মাত্র কয়েক মাস কেটেছিল। সুমনা আর মধু প্রেমাকে একদম পছন্দ করত না, আর তার কারণ ছিল যে প্রেমার বাবার রাস্তায় দই বড়া বিক্রি করত। তাই ওরা সব সময় ওকে ছোট বড় কথা শোনাতো। এসে গেছে মহারানী, এমন ভাবে হাঁটছে যেন কোনো রাজকুমারী। প্রেমা ওদের কথায় কোনোদিনও পাত্তা দিত না। প্রেমার স্বামী অরুণ একজন সাধারণ মানুষ ছিল। ওর মাইনেও খুব কম ছিল। মা, এই মাসের মাইনে। তোকে কবে থেকে বলছি অন্য একটা চাকরি খুঁজতে? এইটুকু মাইনেতে সংসার চলবে কিভাবে? দেখেছিস তোর ছোট বোন তোর থেকে বেশি রোজগার করে। মা খুব ভালো, মাও পড়াশুনো জানে। তুইও পড়তে পারতিস। অন্তত পক্ষে যদি আমার কথা মতো বিয়ে করতিস, তাহলে আজ আমাদের বাড়ি টাকা পয়সা ভরে যেত। মা এখনো ভরতে পারে, যদি দাদা চাকরি ছেড়ে রাস্তায় দই বড়া বিক্রি করে। তুই মাঝখানে কথা বলিস না, আমায় কি করতে হবে আমি দেখে নেব। তুই নিজের রাগ ওর উপর দেখাচ্ছিস কেন? তোর মাইনে কম তার জন্য ও বেচারিকে শোনাচ্ছিস কেন? শোনাতে তাহলে তোর বউ প্রেমাকে শোনা। তোমাদের দুজনের সঙ্গে কথা বলাই তো বেকার। রেগে ও ওখান থেকে চলে গেল। রোজকার ব্যাপার, রোজ সুমনা আর মধু প্রেমা আর অরুণকে কথা শোনাতো। আমরা আর এখানে থাকবো না। আমরা কোথায় যাব? যেখানে ইচ্ছে, শুধু এখানে থাকবো না, নয়তো এই মা মেয়ে আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। আর তখনই অরুণ আর প্রেমা বাড়ি ছেড়ে দিল। ওরা দুজন সোজা প্রেমার বাড়িতে গেল। আর প্রেমা ওর মা বাবাকে সব কিছু বলল। আরে জামাই, তুমি চিন্তা করো না, তুমি আমাদের সাথে এখানেই থাকো। না বাবা, লোকেরা কথা শোনাবে, সে তো সব সময় শোনাবে। তুমি লোকের কথা শুনলে জীবন বাঁচাতে পারবে না, কিন্তু আমাদের জন্য আপনার কষ্ট হবে। নিজের বাচ্চাদের জন্য কারোর কষ্ট হয় নাকি? এমনিতেও যদি তুমি এখানে থাকো, তাহলে আমরা আরো কিছুদিন আমার মেয়ের সাথে থাকতে পারবো। আমাদের থেকে আমাদের এই খুশি কেড়ে নিও না জামাই। হ্যাঁ ঠিক আছে। অরুণ ওখানে থাকার জন্য রাজি হয়ে গেল। অরুণ রোজ সকাল 8টার সময় ওর অফিসের কাজে বেরিয়ে যেত, আর সন্ধে 6টার সময় ফিরে আসতো। আর তারপর ওর শ্বশুর শাশুড়ির সাথে হেসে খেলে কথা বলতো। এইভাবেই হেসে খেলে অনেক দিন কেটে গেল। একদিন অরুণ মন খারাপ করে ফিরল। কি হয়েছে, তুমি এত উদাস কেন? কি বলি, আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে। কি? হঠাৎ কেন? কোম্পানির খুব লোকসান হচ্ছিল, তাই রাতারাতি কোম্পানি বন্ধ করে দিচ্ছে। কিন্তু এইরকম আবার হয় নাকি? তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি অন্য চাকরি পেয়ে যাবে। অরুণ হতাশ ছিল। ও আগেই ওর বউয়ের বাপের বাড়িতে থাকতে চায়নি, আর এখন ওর চাকরি চলে যাওয়ার পরে ও ওদের ওপর বোঝা হয়ে যেত। পরের দিন সকালে অরুণ অন্য চাকরি খুঁজতে চলে গেল। ও অনেক দোকানে গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। তাই ও বাজারের দোকানে কাজ খুঁজতে লাগলো। কাজ তো আছে, কিন্তু শিক্ষিতের জন্য না, আমাদের তো মজদুর চাই। আমি পারবো। ঠিক আছে, তাহলে কাল থেকে চলে এসো সকাল 10টার সময়। আমি 5,000 টাকা মাইনে দেবো। অরুণ রাজি হয়ে গেল। কিছু না করার চেয়ে কিছু করা ভালো। সন্ধেবেলায় ও বাড়ি ফিরে ওর শ্বশুর শাশুড়িকে সব ঘটনা বলল। তুমি খারাপ না ভাবলে একটা কথা বলবো? হ্যাঁ বাবা, তোমার মজদুরের কাজ করার থেকে ভালো তুমি আমার সঙ্গে দই বড়া বিক্রি করো। কিন্তু বাবা, কিভাবে? শোনো, এটা আমাদের নিজস্ব ব্যবসা। তুমি হয়তো কিছুই জানো না, কিন্তু প্রেমা তো জানে। ও দারুণ সুস্বাদু দই বড়া বানাতে পারে। যদি তোমার এই কাজটা ছোট মনে না হয় তাহলে তুমি করতে পারো, আর আমি আশা করব এই কাজে তুমি শিগগিরই সাফল্য লাভ করবে। অরুণ এই কথাটা ভাবতে লাগলো। বাবা ভালো বুদ্ধি দিয়েছে, আমরা একসাথে কাজ করতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাই করব। অরুণ হ্যাঁ বলে দিল, কারণ এটা ছোট কাজ হলেও ওর আপনজনেরা ওর সাথে ছিল। পরের দিন সকাল সকাল প্রেমা আর ওর মা দই বড়া বানালো, আর তারপর অরুণ বিজেন্দ্রর সাথে দই বড়া বেচতে চলে গেল। দই বড়া, দই বড়া, টক ঝাল মিষ্টি দই বড়া।
অরুণের গলা শুনে কয়েকজন গ্রাহক অরুণের দোকানে এলো। এক প্লেট দাও, ঝাল বেশি দিও। আচ্ছা। অরুণ দই বড়া প্লেটে রেখে ওতে দই আর চাটনি ঢেলে গ্রাহকদের দিয়ে দিল। বাবা, দারুণ খেতে। আর তারপর আরও কয়েকজন খরিদ্দার দই বড়া খেলো। সবার খুব ভালো লাগলো। আর অরুণ আর বিজেন্দ্র আজকে 500 টাকা রোজগার করলো। এটা দেখে অরুণ খুব খুশি ছিল। তারপর আবার কি, অরুণ আর বিজেন্দ্রবাবু রোজ ওদের দই বড়ার দোকান খুলতো আর খরিদ্দাররা খুব মজা করে ওদের দই বড়া খেত। 1 মাসের মধ্যেই ওরা দুজন বেশ ভালো টাকা রোজগার করেছিল। এই দেখো প্রেমা, কত টাকা! এ তো আমার 1 মাসের মাইনের থেকেও অনেক গুণ বেশি। খুব ভালো। আমি তো বলেছিলাম তো, আমরা সবাই একসঙ্গে কাজ করলে আমাদের ভালোই হবে। ঠিক। অরুণ আর বিজেন্দ্রবাবু একসাথে আরও বেশি পরিশ্রম করে দই বড়া বেচে টাকা কামাতে লাগলো। 1 বছরের মধ্যেই অরুণ নিজের বাড়ি কিনে নিল আর বিজেন্দ্রবাবুর সাথে বাজারে একটা দোকানও কিনে নিল। এখন ওরা দুজন ওদের নিজেদের দোকানে দই বড়া বিক্রি করত আর ওরা আরও কয়েকজনকে কাজে রেখেছিল। আমি এতদিন জানতাম না যে পরিবারের ক্ষমতা কতটা হয়, কিন্তু তোমার মা বাবা আমাকে এটা বুঝিয়ে দিয়েছে। ওরা দুজন খুব ভালো। আর তুমিও। তখনই ওদের বাড়ির ডোরবেল বাজলো। প্রেমার দরজা খুলে দেখলো ওর শাশুড়ি আর ননদ দাঁড়িয়ে আছে। আসুন আসুন মা, ভেতরে আসুন। প্রেমার শাশুড়ি আর এক ননদ বাড়ির ভেতরে এলো। আমার বৌমা, আমায় ক্ষমা করে দাও। আমাদের খুব বড় অন্যায় হয়ে গেছে। আমরা তোমাদের সাথে খুব অন্যায় করেছি। আমাদের ক্ষমা করে দাও। গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাও তোমরা দুজন। আজ আমাদের কাছে টাকা এসেছে বলে তোমরা আমাদের কাছে ক্ষমা চাইছো। এখন আর আমার তোমাদের দুজনের দরকার নেই। আমার খারাপ সময়ে তোমাদের আশেপাশে থাকোনি, আর এখন আমার ভালো সময়ে আমার কাছে দৌড়ে চলে এলে। অরুণ ওর মা আর বোনকে অনেক কথা শোনালো আর ওরা লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। অরুণ ঠিক বলেছে, একটা সময় প্রেমা আর অরুণ অসহায় ছিল। তখন ওদের দই বড়ার ব্যবসা ওদের অবস্থা বদলে দিয়েছে। ওদের পরিশ্রম সার্থক হয়েছে। অরুণ আর প্রেমার খারাপ সময় কেটে গেছিল। জয়ন্তীলাল একজন ব্যবসায়ী ছিল, যার শহরে অনেক দোকান ছিল। প্রত্যেক দোকান দিয়ে ও ভাড়া পেত। আরে ভবানী, আমি ভাবছি আমাদের পাশের দোকানে কিছু খাবার ব্যবসা করব। চিন্তাধারাটা তো ভালোই। কাকে খুঁজবো যে ভালো জল খাবার বানাতে পারে? আমি একটা মহিলাকে জানি, ও বিধবা, কিন্তু ওর মতন দই কচুরি কেউ বানাতে পারবে না। একদম সুস্বাদু। একবার খেলেই গ্রাহকের ভিড় উপচে পড়বে। ও কি আমাদের দোকানে দই কচুরি বানাতে পারবে বলে মনে হয়? ও আমার গ্রামের। ওর একটা ছেলেও আছে। ওদেরকে এখানে থাকার জন্য জায়গা দিতে হবে, তাহলে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে কাজ করবে। ঠিক আছে, তুমি ওকে বলো। আমরা লাভ অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, তারপর দেখা যাবে খনি। ঠিক আছে। পরের দিন ভবানী নিজের গ্রামে গেল সীতার সাথে দেখা করতে। আরে আপনি আসুন আসুন। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, আপনি বলুন। তোর জন্য একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। তোর দই কচুরি পুরো গ্রামে বিখ্যাত। আমি চাই যে তুই শহরে আমার দোকানে দই কচুরি বানিয়ে বিক্রি করিস। যা লাভ হবে আমরা দুজনে ভাগ করে নেব। হ্যাঁ, ভালোই তো দিদি, আমি রাজি। কিন্তু আমি শহরে কোথায় গিয়ে থাকবো? আমি তারও ব্যবস্থা করে রেখেছি। তুই শুধু তোর ছেলের সাথে শহরে চল। ঠিক আছে। সীতা নিজের দরকারে সমস্ত জিনিস নিয়ে নিল আর ভবানীর সাথে শহরের জন্য রওনা দিল। এখানে ভবানী সীতাকে একটা ঘর দিয়ে দিল। সীতা আর ওর ছেলে ওই ঘরে থাকতে লাগলো। দোকানে কচুরি বানানো আর বিক্রি করার সব ব্যবস্থা হয়ে গেল। সীতা আর ওর ছেলে মিলে কচুরি বানাতে থাকতো আর ভবানী কাউন্টারে বসে টাকা নিত। এক গ্রাহক দই কচুরি কিনলো আর সেটা খেলো। আপনার দোকানের দই কচুরি তো খুবই সুস্বাদু।
হ্যাঁ হ্যাঁ, আমি জানি। সীতার দই কচুরির স্বাদ অনেক গ্রাহকের পছন্দ হলো। এক সপ্তাহ পর ভবানী লাভের হিসাব কষছিল আর সীতাকে লাভ থেকে অর্ধেক টাকা দিয়ে দিল। ধন্যবাদ দিদি। ঠিক আছে। আর অর্ধেক লাভ নিয়ে ভবানী নিজের বাড়িতে গেল। এই না, এই সপ্তাহের লাভ। বাহ, এতগুলো টাকা! গ্রাহকদের সীতার বানানো দই কচুরি খুব ভালো লেগেছে। ভালোই তো। সীতা আর ওর ছেলে শ্যাম দুজনে মিলে দই কচুরি বিক্রি করত আর ভবানী কাউন্টারে বসে শুধু টাকা নিত। প্রত্যেক সপ্তাহে ভবানী লাভের অর্ধেক সীতাকে দিয়ে দিত। কিছু মাস ধরে এরকম ভাবেই চলছিল। একদিন জয়ন্তীলালের মনে একটা ভাবনা এলো। দিনের পর দিন আমাদের লাভ বেড়েই চলেছে। সে তো নিশ্চয়, কিন্তু আমরা এই লাভ তো অর্ধেকই পাবো। হ্যাঁ, কিন্তু এতে আমরা করবইটা বা কি? সীতার হাতে স্বাদ আছে, এই জন্যই তো আমাদের এই কচুরি এত বিক্রি হচ্ছে। তাহলে আমরা যদি সীতাকে লাভের বদলে রোজগারটাই দিই, এতে আমাদের লাভও বেড়ে যাবে। সেটাও ঠিক। আমি আজকেই ওর সাথে কথা বলছি। ভবানী সীতার সাথে কথা বলতে এলো। কি হলো দিদি, আপনি এখানে? সীতা, আজকাল জিনিসপত্রের দাম বেড়েছে, তুই তো জানিসই যে দোকানটাও আমার, তাই অর্ধেক লাভে আমার হচ্ছে না। একটা কাজ করি, আমি তোকে রোজ টাকা দিয়ে দেব, রোজের 300 টাকা। দিদি, কিন্তু আমাদের কথা তো অর্ধেক লাভের হয়েছিল, এখন আপনি কথা থেকে সরে যাচ্ছেন। মনে হয় তোর মনে লোভ জন্মেছে। লোভ আমার মধ্যে না, আপনার মধ্যে এসেছে দিদি। এখন যখন আপনার দই কচুরি বেশি বিক্রি হচ্ছে, তখন বেশি টাকার লোভে আপনি আমাকে কম পয়সায় দেওয়ার ব্যাপারে ভাবছেন। এখন তুই আমার কথার উপর কথা বলবি? আমার ভুল ছিল যে আমি তোকে গরিব ভেবে এখানে নিয়ে এসেছি, থাকার জন্য ঘর দিলাম, কাজ দিলাম। এতে ভুলই বা কি দিদি? আমি তো শুধু আমার অধিকার চাইছি। সারাদিন আমি আর আমার ছেলের দোকানে কাজ করি, অর্ধেক লাভ তো আমাদের অধিকার, তাই না? এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে, আমি অন্য কাউকে কাজে রেখে দেব। সীতা আর শ্যাম ওই সময় ওখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে ওরা দুজন একটা পার্কে পৌঁছালো। সীতা পার্কের বেঞ্চিতে বসে পড়ল। এবার আমাদের দুজনকে আবার গ্রামে ফিরতে হবে। মা, আমরা যদি নিজেদের দই কচুরি ঠেলা গাড়ি দিয়ে কেমন হয়? কিছু টাকা তো আমাদের কাছেই আছে। সেটা তো ভালোই, কিন্তু আমরা থাকার ব্যবস্থা কোথায় করব? দেখা যাক মা। সীতা আর শ্যাম একটা কুড়ে ঘর ভাড়াতে পেয়ে গেল আর তারপর বাদবাকি টাকা দিয়ে ওরা একটা ঠেলা গাড়ি কিনলো আর ওই ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করা শুরু করলো। একটা দই কচুরি দাও না বোন। এক্ষুনি দিচ্ছি। সীতার ঠেলা গাড়িতে গ্রাহক আসতে থাকে আর ওর দই কচুরির স্বাদে প্রশংসাও করতে থাকে। দিদি, আপনার দই কচুরি খুব সুস্বাদু। ধন্যবাদ। আমি তো রোজ খেতে আসবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। প্রথম দিন ওদের খুব ভালো রোজগার হয়েছিল। এই টাকা তো ভবানী দিদির অর্ধেক লাভের থেকেও বেশি। আর এটা পুরো আমাদের, মা। হ্যাঁ, এরকম চলতে থাকলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সীতা আর শ্যাম রোজ নিজের ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করতে থাকলো। দিনের পর দিন ওদের গ্রাহক বেড়েই যাচ্ছিল। সীতা আর শ্যাম জীবন পাত করে খাটছিল আর এই জন্য ওদের লাভও বেড়েই চলেছিল। মানে ভবানী নিজের দোকানে অন্য মহিলাকে কাজে রেখে দিয়েছিল। আরে দিদি, খারাপ ভেবো না, এই স্বাদ আগের মতো আর ভালো নেই। খাবার হলে খাও, নয়তো চলে যাও। এক তো ভবানীর কচুরির স্বাদ ভালো ছিল না, অন্যদিকে ও লোকেদের সাথে ভালো কথাও বলতো না, আর এই জন্য ওদের ব্যবসা ডুবতে বসেছিল। 1 মাসের মধ্যেই গ্রাহক কমে গেল। এবার ভবানীর লাভ তো বাদ দাও, যেটা লাগছিল সেটা উঠছিল না। এই সপ্তাহে কোনো লাভ হয়নি। আমার মনে হয় তোমার কচুরির ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। আমি ওই দোকানটাকে ভাড়াতে দিয়ে কিছু তো লাভ করেই নেব।
হয়তো এটাই ঠিক হবে। ভবানী দই কচুরির দোকান বন্ধ করে দিল। আর এখানে সীতা আর শ্যাম এত উন্নতি করছিল যে ওরা একটা দোকান ভাড়াতে নিয়ে নিল। সীতা আর শ্যামের পরিশ্রম সফল হচ্ছিল, আর ওই লোভী জয়ন্তীলাল আর ভবানীর লোভ ওদের উপরই ভারী হলো। ওদের দই কচুরির দোকান বন্ধ হয়ে গেল। এই জন্য বলে সততা সব থেকে উচিত নীতি। যদি ভবানী আর জয়ন্তীলাল সীতাকে অর্ধেক লাভ দিত, তাহলে আজ ওদের লাভও অনেক গুণ বেড়ে যেত। কিন্তু লোভ ওদের নৌকা ডুবিয়ে দিল। একটা গ্রামে একজন গরিব দুধওয়ালা ছিল। তার কাছে একটা গরু ছিল, আর ও সেই গরুর দুধ বিক্রি করে নিজের সংসার চালাতো। জয় হোক গো মাতা, উঠে পড়েছো? দুধওয়ালা গৌশালা থেকে গরুকে চারা এনে দিত, আর গরু ডাকতে শুরু করত। এই নাও গো মাতা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, তারপর আমি দুধ দুইতে আসবো। দুধওয়ালা গরুকে চারা দিয়ে ওখান থেকে চলে যায়, আর গরু চারা খেতে শুরু করে। কিছু সময় পর দুধওয়ালা একটা ছোট্ট বালতি নিয়ে দুধ দোয়ার জন্য গরুর কাছে আসে। তখন গরু চারা খেয়ে নিয়েছিল, আর দুধওয়ালা দুধ দুতে শুরু করে দেয়। দুধ বার করার পর দুধ একটা পাত্রে বার করে নেয়। এই যে শুনছো গিন্নি, হ্যাঁ বলো। আমি দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছি, ততক্ষণে তুমি জল খাবারটা বানিয়ে রেখো। ঠিক আছে, তুমি বাজার থেকে গিয়ে এসো, ততক্ষণে আমি জল খাবার বানাচ্ছি। টাটকা টাটকা দুধ নিয়ে নাও, গায়ের টাটকা দুধ নিয়ে নাও। দুধওয়ালা এসেছে, দুধওয়ালা এসেছে। এই যে ভাই, তা লিটারে কত নেবে তুমি? 50 টাকায় 1 লিটার বাবু। কিন্তু ডেরির লোকেরা তো 40 টাকা লিটারে দুধ দেয়। দেখুন বাবু, একটু আগে আমি দুধ দিয়ে টাটকা দুধ নিয়ে এসেছি, এতে কোনো কিছু মেশাইনি, এক ফোঁটা জলও পর্যন্ত মেশাইনি। যদি চান তাহলে দেখে নিতে পারেন। হ্যাঁ, কই দেখাও দেখি, দেখাও, কই দেখাও তো। দুধওয়ালা ওই গ্রাহকের হাতে দুধের কিছু ফোঁটা ফেলে। গ্রাহক দুধটা চেক করে আর নিজের মাথা নাড়াতে শুরু করে। হ্যাঁ ভাই, হ্যাঁ, তোমার দুধ একদম খাঁটি আর শুদ্ধ দুধ, কিন্তু দামটা একটু বেশি। তা তো হবে বাবু, যদি শুদ্ধ দুধ খেতে চান তাহলে দামও দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই নাও টাকা, আর আমাকে 2 লিটার দুধ দিয়ে দাও দেখি। দুধওয়ালা গ্রাহকের বাসনে মেপে 2 লিটার দুধ দিয়ে দেয়। গ্রাহক নিজের বাড়িতে দুধ নিয়ে চলে আসে। দুধওয়ালা এইভাবেই অন্য লোকেদেরকেও দুধ বিক্রি করে, আর সমস্ত দুধ শেষ হওয়ার পর নিজের বাড়ির দিকে রওনা দেয়। যখন ও বাড়ি পৌঁছায়, তখন তার বউ তার জন্য জল খাবার বানিয়ে রেডি করে রেখেছিল। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। দুধওয়ালা ফ্রেশ হয়ে আসে আর জল খাবার খায়। দেখো না, এখন না খরচাপত্র আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাদের আরো একটা গরু কেনা উচিত, যাতে আমাদের আমদানিও বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখব, কিছু পয়সা আমি জমা করছি তো। এমনিতেও আমাদের গরু এখন বুড়ি হয়ে গেছে। হ্যাঁ, বুড়ি তো হয়েই গেছে, কিন্তু ওর জন্যই আমাদের সংসার চলছে, বুঝেছো? কিন্তু এখন ভবিষ্যৎ তো মুশকিল মনে হচ্ছে, কারণ এখন আমাদের গরু কম দুধ দিতে শুরু করেছে। আরে তুমি চিন্তা করো না, আরে ও হলো আমাদের জন্য লাকি গাই, মনে আছে? আর ও শুধুমাত্র গাই নয়, ও হলো ঈশ্বরের আশীর্বাদ, কারণ ওকে আমরা মন্দিরের বাইরে পেয়েছিলাম। দেখো না, এখন আমাদের গরু ঠিক করে 2 লিটার দুধ হতো দেয় না। হ্যাঁ, ও দুধ এখন একটু কমই দিচ্ছে ঠিক, কিন্তু এর জন্য আমরা কি আর করতে পারি? এটাকে বিক্রি করে দাও। কিন্তু কেউ এই অসহায় বুড়ি গাইকে কেন কিনবে বলো তো? ঠিক আছে, আমি কাউকে জিজ্ঞাসা করে দেখছি একবার, যদি কেউ কিনে নেয় তাহলে ভালোই হবে। দুধওয়ালা গ্রামে গিয়ে প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করে, এই যে দাদা, কেউ যদি গাই কিনতে চায় তাহলে আমাকে একটু বলো তো, আমি আমার গাইটা বিক্রি করতে চাই। তা কত দাম নেবে তুমি? আমার একটা গাই লাগবে বটে। দেখো, আমি মিথ্যে কথা তো বলবো না, আমার গাই বুড়ি হয়ে গেছে, আজকাল দুধও খুব কম দেয়, তাই আমি 1000 টাকাতেই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এই সৌদায় রাজি আছি। ওই লোকটা দুধওয়ালাকে 1000 টাকা দিয়ে ওর থেকে গরু কিনে নেয়, আর গরুকে এনে নিজের গৌশালাতে বেঁধে দেয়। এবার আমিও দুধ বিক্রি করে টাকা রোজগার করব।
ওই লোকটা গরুকে খাবার জন্য চারা এনে দেয়। তাড়াতাড়ি খাও, তারপর দুধও যে দিতে হবে। চারা শেষ হয়ে যাওয়ার পর ওই লোকটা গরুর থেকে দুধ বার করতে শুরু করে। আরে কি, এই যে শুধুমাত্র 1 লিটারই দুধ দিল, আর এইভাবে চলবে কি করে? ওই লোকটা দুধে কিছু জল মিশিয়ে দেয় এবং সেটা বিক্রি করতে বাজারে চলে যায়। আরে দুধ নিয়ে নাও, দুধ, টাটকা টাটকা দুধ। আরে দুধ নিয়ে নাও, টাটকা টাটকা দুধ। এই যে ভাই, 1 লিটার দুধ দাও তো। ওই লোকটা গ্রাহককে 1 লিটার দুধ দিয়ে দেয়। সমস্ত দুধ বিক্রি হয়ে যাওয়ার পর ওই লোকটা বাড়ি ফিরে আসে। বিকেলবেলা যখন দুধ দোয়াতে যায় তখন ওই গরুটা 1 লিটার দুধই দেয়। আরে কি, মাত্র এইটুকু দুধ? এইভাবে চললে তো আমি যে ফকির হয়ে যাব। ওই লোকটা গরুকে লাঠি দিয়ে মারতে শুরু করে, যার কারণে গরু জোরে জোরে চিৎকার শুরু করে। গরুর চিৎকার শুনে দুধওয়ালা যে পাশে থেকে যাচ্ছিল ওখানে চলে আসে আর দেখে যে ওই লোকটা গরুকে মারছিল। আরে আরে, তুমি এটা কি করছো? গোমাতার উপরে অত্যাচার করাটা ঠিক নয়। আরে গাইটা আমার, আমি 1000 টাকা দিয়ে তোমার কাছ থেকে এটা কিনেছি। যদি দুধ না দেয় তাহলে মার তোকে খেতেই হবে। আরে এটা ঠিক নয় ভাই, আমি তোমাকে এই অত্যাচার করতে দেব না। এই নাও তোমার 1000 টাকা, আর আমার গাই আমাকে ফেরত দিয়ে দাও। দুধওয়ালা ওই লোকটাকে তার টাকা ফেরত দিয়ে গরুকে ফেরত নিয়ে চলে আসে। দেখো গিন্নি, দেখো ওই লোকটা ওই অসহায় গাইটাকে মেরে মেরে ওর কি অবস্থা করেছে। জানি না কেমন কেমন লোক থাকে এখানে। যাই হয়ে যাক না কেন, একে বিক্রি করব না। হ্যাঁ, ওই গাইটা অসময়ে আমাদের পাশে ছিল, আর এখন যখন ও বুড়ি হয়ে গেছে আমরা ওকে কারুর হাতে তুলে দিতে পারি না। দুধওয়ালা গরুকে চারা দেয় আর দুধ দোয়াতে শুরু করে। রাত্রিবেলা ভাঁড়ে ও দই জমাতে রেখে দেয়, আর পরের দিন সকালে দেখে যে তার মধ্যে সোনার দই ছিল। এটা দেখে দুধওয়ালা খুব খুশি হয়ে যায়। এই যে দেখো দেখো, এ তো সোনার দই। হ্যাঁ, এটা তো গৌমাতার আশীর্বাদ যে। দুধওয়ালা ওই দইয়ের হাঁড়িটা নিয়ে শ্যাকরার কাছে পৌঁছায়। এটা দিলে কত টাকা পাওয়া যাবে? আমি এর জন্য 5000 টাকা দেব। আপনি দইটা নিয়ে নিন, কিন্তু এই হাঁড়িটা আমার ফেরত চাই। শ্যাকরা সোনার দইটা নিয়ে নেয় আর তার হাতে 5000 টাকা দিয়ে দেয়। এখন দুধওয়ালা যখনই দুধ দোয়ায় তখন ও হাঁড়িতে রেখে দেয়, আর পরের দিন সকালে তাতে সোনার দই জমে যায়, যেটা বিক্রি করে দুধওয়ালা ধনী হয়ে যায় আর অনেকগুলো গরু কিনে নেয়।